আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রিস্টেলারের সেন্ট্রাল প্লেস থিওরি। আমি সুদীপ্ত আছি। এই সম্পর্কিত যত কোয়ারি আজকে আমরা সলভ করব। গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রিতে এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। ভিডিওটা একটু অনুরোধ করব মন দিয়ে দেখার, একটু বড় হয়তো হয়ে গেছে, কিন্তু ভিডিওর শেষে ইউজিসি নেট পরীক্ষায় আরবান জিওগ্রাফির এই ক্রিস্টেলার থিওরি থেকে অনেকগুলো ছোট ছোট প্রশ্ন এসছে, সেগুলো কিন্তু আমরা সলভ করব। সেন্ট্রাল প্লেস থিওরি 1933-তে দিয়েছে ক্রিস্টেলার। তিনি সাইজ, প্যাটার্ন, নাম্বার এইগুলোর উপরে গুরুত্ব দিয়ে সাউথ জার্মানির উপরে স্টাডি করে এই সেন্ট্রাল প্লেস থিওরিটা উনি দিয়েছেন। পরের স্লাইডগুলো থেকে আমরা এই থিওরিটা সম্পর্কে ভালোভাবে শিখব। বেসিক কনসেপ্ট, এই কয়েকটা ছটা জিনিস আমাদেরকে আলোচনা করতে হবে বেসিক কনসেপ্টে, যেটা একদম থিওরির পুরো বেস জ্ঞান। সেন্ট্রাল প্লেস বলতে আমরা কি বুঝি? Central place is a settlement which serves as a focal point for a number of other settlements. ওই সমস্ত সেটেলমেন্ট গুলো কিন্তু যেটার উপরে ভিত্তি করে গড়ে উঠেছে সেটাই হচ্ছে সেন্ট্রাল প্লেস। এটা সম্পর্কে আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে। কি সেই ভ্রান্ত ধারণা? বছরে কোনো একটা সময় 5 দিনের জন্য বা 7 দিনের জন্য কোনো একটা জায়গা ফেস্টিভ্যাল হচ্ছে, সেটা কিন্তু সেন্ট্রাল প্লেস নয়। মাইনিং টাউন, ম্যানুফ্যাকচারিং টাউন, সেটা কিন্তু সেন্ট্রাল প্লেস নয়, আনলেস ইট হ্যাজ সাম টার্সিয়ারি অ্যাক্টিভিটি। ওকে। কমপ্লিমেন্টারি রিজিয়ন আর কিছুই না, কালেকশন অফ সেটেলমেন্টস অফ লেজার ইম্পর্টেন্স। যদি দেখা যায় সেন্ট্রাল প্লেস এইটা যেটা রয়েছে, সেন্ট্রাল প্লেসটা খুব ইম্পর্টেন্ট, তাহলে কমপ্লিমেন্টারি রিজিয়ন অনেক বড় হবে। সেন্ট্রাল প্লেস যদি লেস ইম্পর্টেন্ট হয় তাহলে কমপ্লিমেন্টারি রিজিয়ন ছোট হবে। তাহলে কি হতে পারে? ইট উড বি লার্জার ফর বিগার and more important central places. It would be smaller for less important central places. এই হলো গুরুত্বপূর্ণ জিনিস। সেন্ট্রাল ফাংশন বলতে আমরা কি বুঝি? এটা আমরা সকলেই বুঝি, একটু হলেও বুঝি। গুডস অফার্ড বাই সেন্ট্রাল প্লেসেস। কি সেই জিনিস? ক্লথ, ফুটওয়্যার, স্টেশনারি আইটেম, ইলেকট্রিক্যাল গুডস, গ্রসারি, এই সমস্ত জিনিসগুলো যেটা সেন্ট্রাল প্লেস আমাদেরকে অফার করছে। সেন্ট্রালাইজেশন কথাটা আমরা জিওমেট্রিতে খুব বড্ড বেশি ব্যবহার করেছি, কিন্তু ক্রিস্টেলার তার এই থিওরিতে সেন্ট্রালাইজেশন কিন্তু জিওমেট্রিক্যাল কনসেপ্টে ব্যবহার করেননি। Centralization is not a geometrical concept, it is a concept concerning the relationship between a central settlement and peripheral settlement. এখনো আমরা অনেকে বুঝতে পারি না, তার জন্যই আমি একটা ডায়াগ্রাম বানিয়েছি। এই সেই ডায়াগ্রাম। সেন্ট্রালাইজেশন একটা অর্ডারিং প্রিন্সিপালকে বলে, একটা হায়ারার্কিকে বলে। এই হায়ারার্কি কতগুলো স্টেপে আছে, কতগুলো ধাপে আছে, আমরা পিরামিডে বসিয়ে পাবো। একদম লোয়ার অর্ডার সেটেলমেন্ট হচ্ছে হ্যামলেট, অনেকগুলো পাড়া নিয়ে হয়। তারপর হচ্ছে টাউন, সিটি, ডিস্ট্রিক্ট সিটি, স্মল স্টেট ক্যাপিটাল, তারপর হেড সিটি, তারপর ক্যাপিটাল সিটি, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে গড়ে উঠেছে। অর্থাৎ এটা একটা কিন্তু সেটেলমেন্ট হায়ারার্কি বলতে পারি, অর্ডারিং প্রিন্সিপাল। এটাই হচ্ছে সেন্ট্রালাইজেশন। খেয়াল করব এটা কোনো জিওমেট্রিক্যাল কনসেপ্টই নয়। সেন্ট্রালিটি অফ আ প্লেস কিছুই না, একটা সেন্ট্রাল প্লেস আমাদের যে সমস্ত জিনিসগুলোকে অফার করছে তার যে ইম্পর্টেন্স সেটাকে বোঝানোর জন্যই কিন্তু সেন্ট্রালিটি অফ আ প্লেস কথাটা উনি বলেছেন। ইকোনমিক ডিস্টেন্স অ্যান্ড রেঞ্জ অফ গুডস। ইকোনমিক ডিস্টেন্স এটা অনেক বড় সংজ্ঞা আছে, আমি এটাকে এক লাইনে বলছি। পিপিপি, পারচেস পাওয়ার প্যারিটি। যখন কস্ট অফ গুডস কস্ট অফ সার্ভিসের সঙ্গে যখন সমান হয়ে যাচ্ছে তাকে বলছে ইকোনমিক ডিস্টেন্স। রেঞ্জ অফ গুডস এবং ইকোনমিক ডিস্টেন্স এই দুটো কনসেপ্টকে একসঙ্গে বুঝতে গেলে একটা ডায়াগ্রাম দিয়ে বোঝা যায়, সেটা আমি বানিয়েছি। এই একদম ভেতরে যেটা আছে এটা হচ্ছে সার্ভিস সি, তারপর সার্ভিস বি, তারপর সার্ভিস এ, একদম বাইরের পোর্শন। যদি কারোর কেনার ক্ষমতা মানে পিপিপি যদি দেখা যায় এই রকম, যদি কারোর কেনার ক্ষমতা শুধুমাত্র সি অবধি হয় তাহলে সে শুধুমাত্র সি কেই পাবে, কিন্তু বি এ কে কোনোদিন বি বা এ কে সে কোনোদিনই কিন্তু কিনতে পারবে না। যদি কারোর পিপিপি বি তে এসে পৌঁছায়, রেঞ্জ অফ বি তে চলে আসে, মানে এই এই সার্কেলটার মধ্যে সেকেন্ড সার্কেল, তাহলে সে বি কে তো পাবেই, সি কেও কিন্তু পাবে। যদি কারোর পিপিপি এ অবধি চলে আসে, রেঞ্জ অফ এ, তাহলে এ তো সে পাবেই, বি কেও পাবে, সি কেও পাবে। এবারে অঙ্কুশদার মতো আমি এই ছটা জিনিসকে এক লাইনে বলি,
সেন্ট্রাল প্লেস, সারপ্লাস প্রোডাকশন, সারপ্লাস সার্ভিস। কমপ্লিমেন্টারি রিজিয়ন, এই সাদা অংশটা, এই যে সাদা অংশটা, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি রিজিয়ন। কমপ্লিমেন্টারি রিজিয়ন, ডেফিসিট সার্ভিস, ডেফিসিট প্রোডাকশন। এই যে ব্ল্যাক জায়গাটা, এটা কিন্তু সেন্ট্রাল প্লেস, খেয়াল করতে হবে। সেন্ট্রাল ফাংশন, যা যা কিছু আমাদেরকে অফার করছে, গুডস অফার্ড বাই আ সেন্ট্রাল প্লেসেস। It may ranges from ordinary consumption to items of daily use, যেমন ফুটওয়্যার, স্টেশনারি আইটেম, এগুলো বলেছি। সেন্ট্রালাইজেশন একটা প্রিন্সিপাল, মানে কি বলবো, অর্ডারিং প্রিন্সিপালকে মেনে চলছে। সেন্ট্রালিটি অফ আ প্লেস, অর্থাৎ সেন্ট্রালিটি বলতে আমরা সাধারণত বুঝছি যে আম, কি বলবো, তার যে ক্লাস্টার্ড হয়ে রয়েছে সেগুলো, যে সেন্টার ক্লাস্টার্ড হয়ে রয়েছে, স্পেশালাইজেশনটা হয়ে রয়েছে। ইকোনমিক ডিস্টেন্স অ্যান্ড রেঞ্জ অফ গুডস, পিপিপি যখন কস্ট অফ সার্ভিস, কস্ট অফ সার্ভিস আর গুডস এর সঙ্গে যখন সমান হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে ইকোনমিক ডিস্টেন্স। সেন্ট্রালাইজেশন, সেন্ট্রালাইজেশন ব্যাপারটা কিছুই না, গুডস অ্যান্ড সার্ভিসেস টু বি অফার্ড ফ্রম সেন্ট্রালাইজড প্লেসেস হোয়ার দে আর ক্লাস্টার্ড। তিনটে প্রিন্সিপাল উপর ভিত্তি করে উনি বলেছেন সার্ভিস কি করে দেবো, এটা তার মধ্যে সেই সার্ভিস দেওয়ার প্রিন্সিপাল, একটা সেন্ট্রালাইজেশন। সেকেন্ড রেঞ্জ, আর একটা হচ্ছে থ্রেশহোল্ড। এই বাকি দুটো জিনিস 2 আর 3 বলার আগে আমি একটা ডায়াগ্রাম দেখাবো। এই হচ্ছে ডায়াগ্রামটা। এই যে দেখতে পাচ্ছি ব্ল্যাক রঙের বর্ডারটা, ইনার লিমিট ডিফাইন্স দ্য থ্রেশহোল্ড। এবার প্রশ্ন হচ্ছে থ্রেশহোল্ড কাকে বলে? মিনিমাম নাম্বার অফ কাস্টমার্স রিকোয়ার্ড ইজ দ্য থ্রেশহোল্ড ফর দ্য গুডস অর সার্ভিসেস। এটা 2018 জুলাইতে ইউজিসি নেট পরীক্ষায় পড়েছিল, থ্রেশহোল্ড জিজ্ঞাসা করেছিল, আপনারা চেক করে নিতে পারেন। মিনিমাম নাম্বার অফ কাস্টমার বা মিনিমাম নাম্বার অফ পপুলেশন, যেটা গ্রিন কালারের যে আউটার বর্ডারটা আছে, আউটার লিমিট ডিফাইন্স দ্য রেঞ্জ অফ গুডস। এবার কথা হচ্ছে রেঞ্জ অফ গুডস কাকে বলে? রেঞ্জ অফ গুডসটা হচ্ছে কনজিউমার ইন দ্য কমপ্লিমেন্টারি এরিয়া হ্যাজ টু ট্রাভেল এ সার্টেন ডিস্টেন্স টু দ্য সেন্ট্রাল প্লেস টু অবটেন কি কি জিনিস, গুডস অ্যান্ড সার্ভিস। খুব গুরুত্বপূর্ণ জিনিস এই ডায়াগ্রামটা। উনি বলেছেন যে যদি সার্কেলে হয়, মার্কেটগুলো যদি সার্কেলে চলে আসে, তাহলে সার্কেলগুলো কাছাকাছি আসার ফলে আনসার্ভড এরিয়া তৈরি হয়। এই যে দিস 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 দিস, আনসার্ভড এরিয়া তৈরি হয়। এই আনসার্ভড এরিয়াগুলো তৈরি হওয়ার কারণেই কিন্তু অনেক প্রবলেম তৈরি হয়। যেমন এইগুলো অনেক সময় কাছাকাছি চলে আসে, মার্কেট বাউন্ডারি গুলো সার্কুলার পাথে কাছাকাছি চলে আসে, ফলে এই প্রবলেম গুলো তৈরি হওয়ার জন্যই উনি বলেছেন খুব ভালো হয় যদি সেইগুলো হেক্সাগন হয়ে যায়। আগেই আমি বলেছি মডেল গুলো হচ্ছে শুধুমাত্র একটা কনসেপ্ট আমাদের ডেভেলপ করে, এটা কোনো বাস্তব জ্ঞান সম্পর্কে সাধারণ একটা আইডিয়া দেয়, এটা সর্বাঙ্গীন সত্য নয়, ইউনিভার্সাল ট্রুথ নয়। উনি বলেছেন যদি হেক্সাগন হয় তাহলে সবার সঙ্গে সবার ডিস্টেন্স সমান হয়ে যাবে, এটাই হচ্ছে আসল গল্প। উনি সার্কেল নেননি, ট্রায়াঙ্গেল নেননি, রেক্ট্যাঙ্গেল নেননি, উনি বলেছেন হেক্সাগন হলে সবার সঙ্গে সবার ডিস্টেন্স সমান হয়ে যায়, তাহলে কিন্তু এই আনসার্ভড এরিয়ার যে প্রবলেম সেটা কিন্তু এই ক্ষেত্রে সলভ হয়ে যাবে। এবার আমরা দেখব তিনটে গুরুত্বপূর্ণ জিনিস, মার্কেট প্রিন্সিপাল, ট্রান্সপোর্ট প্রিন্সিপাল আর অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিন্সিপাল কিভাবে কাজ করছে। মার্কেট প্রিন্সিপাল, হেক্সাগন হতে হবে সবাই আমরা জানি। লোয়ার অর্ডার সেটেলমেন্টস গুলো, লোয়ার অর্ডার সেটেলমেন্টস আর লোকেটেড অ্যাট দ্য কর্নার অফ ইচ হেক্সাগন। এই যে কর্নার 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 কর্নার, লোয়ার অর্ডার, অনেকগুলো লোয়ার অর্ডার সেটেলমেন্ট গুলো মিলিয়ে, অর্থাৎ হ্যামলেট গুলো মিলে ভিলেজ তৈরি হয়েছে। এবার ভিলেজ গুলো নিজেদের মধ্যে কানেক্ট হচ্ছে, টাউন তৈরি হলো, অনেকগুলো টাউন দিয়ে এই ব্লু সার্কেল মতো এটাকে বলছি আমরা সিটি ডেভেলপ করেছে। এবারে এই জায়গাগুলো রয়েছে, এই জায়গাটাকে, এই একটা হেক্সাগনের এই টোটাল হেক্সাগনটাকে উনি বলেছেন যে স্যাটেলাইট সেটেলমেন্ট। উনি বলছেন যে এই একটা স্যাটেলাইট সেটেলমেন্টের কতটা জায়গা নিয়ে মার্কেট প্রিন্সিপাল, না 1/3 পোর্শন নিয়ে হচ্ছে মার্কেট প্রিন্সিপাল। এই 1/3 পোর্শন মানে কতটা পরিমাণে আসছে, এখানে দেখে নেব হিসাবটা, 1/3 ইন্টু 6 প্লাস 1। তাহলে কিভাবে হচ্ছে হিসাবটা, এই যে 2 প্লাস 1, 3 2 যা 6 প্লাস 1, এই 2 প্লাস 1 মানে হচ্ছে K3 প্রিন্সিপাল। এই 2 মানে হচ্ছে এইখানটায় এই দুটো লোয়ার অর্ডার, আর এই 1 মানে হচ্ছে একটা হায়ার অর্ডার সেটেলমেন্ট। এক্ষেত্রেও তাই, এই দুটো হচ্ছে লোয়ার অর্ডার, এই একটা হায়ার অর্ডার, এখানেও তাই দুটো লোয়ার অর্ডার একটা হায়ার অর্ডার, তাই জন্য এখানে আসছে K3 প্রিন্সিপাল।
K3 প্রিন্সিপেলের ক্ষেত্রে বড় কথা হচ্ছে যত আমি হায়ার অর্ডারের দিকে যাব, হায়ার অর্ডার সেটেলমেন্টের দিকে যতই আমরা এগোবো, নাম্বারটা এইরকম ভাবে হবে 1, 3, 9, 27, 81 এইভাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে যাবে। ঠিক আছে, মার্কেট প্রিন্সিপেল 1/3 পোর্শন নিয়ে হচ্ছে, তাই দুটো লোয়ার অর্ডার একটা হায়ার অর্ডার, এইটুকু তো আমরা বুঝলাম। মার্কেট প্রিন্সিপেলের সব থেকে বড় জিনিস, ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ইজ নট এফিসিয়েন্ট বিকজ দ্য অ্যাবসেন্স অফ ট্রান্সপোর্ট লিঙ্কেজ বিটুইন দ্য লার্জার প্লেসেস। কারণ আমরা তো এক্ষুনি বললাম যে লোয়ার অর্ডার নোটগুলো আর লোকেটেড অ্যাট দ্য কর্নার অফ ইচ হেক্সাগন, সেই কারণেই এই ক্ষেত্রে মার্কেট প্রিন্সিপেলের ক্ষেত্রে কিন্তু ট্রান্সপোর্ট নেটওয়ার্কটা কি বলবো, নট এফিসিয়েন্ট, কার্যকরী নয়। এবার দেখে নেব টেবিলটা। এই হচ্ছে টেবিলটা। সেন্ট্রালাইজেশন কনসেপ্টে আমরা যেটা আলোচনা করেছিলাম, অর্থাৎ অর্ডারিং প্রিন্সিপেল হায়ারার্কিতে কিভাবে পরিবর্তনটা হচ্ছে, এটা আমরা দেখব। হ্যামলেট হচ্ছে লোয়ার অর্ডার সেটেলমেন্ট, মেট্রো অর্থাৎ মেগা সিটি এটা হচ্ছে হায়ার অর্ডার সেটেলমেন্ট। যত লোয়ার অর্ডার থেকে হায়ার অর্ডারের দিকে গেছি, দেখেছি আমরা সেন্ট্রাল প্লেসের সংখ্যা ততই কিন্তু কমতে কমতে গেছে। হ্যামলেট হচ্ছে সাধারণত অনেকগুলো পাড়া, ভিলেজ হচ্ছে অনেকগুলো, হ্যামলেট নিয়ে একটা ভিলেজ হয়। এইভাবে ভিলেজ থেকে টাউন, টাউন থেকে সিটি, সিটি থেকে মেট্রোর দিকে সেন্ট্রাল প্লেসগুলো কমতে 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 গেছে। যখন মেট্রো বা মেগা সিটি অর্থাৎ প্রাইম সিটি যখন তৈরি হয়ে গেছে, এই প্রাইমেট কনসেপ্টটা আসার ফলেই কিন্তু সেখানে দেখতে পাচ্ছি আমরা একটাই সেন্ট্রাল প্লেস। গল্পটা আরো আছে। হ্যামলেটের ক্ষেত্রে পাড়া বলছি, ফলে এক্ষেত্রে কিন্তু লোক সংখ্যা কম। মেট্রো এলাকার দিকে যত পরিমাণে এগোবো, সেক্ষেত্রে দেখবো হায়ার অর্ডার সেটেলমেন্টের ক্ষেত্রে লোক সংখ্যা বেশি, লোক সংখ্যা হায়ার অর্ডারের দিকে বাড়ছে। তাই হায়ার অর্ডারের দিকে যত পরিমাণে বেরোবে, ততই কিন্তু সেন্ট্রাল প্লেসের সংখ্যাটা কমতে কমতে যাবে। লোয়ার অর্ডার সেটেলমেন্টের ক্ষেত্রে আমরা আরো দেখব, এক্ষেত্রে যা চাইবো তাই পাবো, এই ব্যাপারটা কিন্তু কোনোদিন আসবে না। জিনিসপত্রের দাম কম থাকবে। যত আমরা হায়ার অর্ডারের দিকে এগোবো, যা চাই তাই পাই, এই ব্যাপারটা কিন্তু চলে আসবে। ফলে এক্ষেত্রে জিনিসপত্রের দাম অনেক বেশি হবে। তাই সেরাম পিপিপি মানে পারচেস পাওয়ার প্যারিটি, সেই মানুষদের ক্ষেত্রে ক্রয় ক্ষমতাটা সব থেকে বেশি হবে এই অঞ্চলের ক্ষেত্রে। এখানে পপুলেশন এখানে কিন্তু বেশি হবে, এইখানটায় পপুলেশন সাইজটা কিন্তু কম হবে। আরো আছে মার্কেট এরিয়াস, নাম্বার অফ মার্কেট এরিয়াস সার্ভড বাই হাইয়েস্ট অর্ডার। এখানে দেখছি 1, 3, 9, 27, 81, এই যে, এবং যত হায়ার অর্ডারের দিকে এগোবো, নাম্বার কিন্তু আরো বাড়তে থাকবে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এরিয়াস সার্ভড বাই হাইয়েস্ট অর্ডার, তার মানে হচ্ছে যত আমরা হাইয়েস্ট অর্ডারের দিকে এগোবো, মানে হ্যামলেট থেকে ভিলেজ থেকে টাউন থেকে সিটি থেকে মেট্রো, তত কিন্তু এই হাইয়েস্ট অর্ডার অনুযায়ী নাম্বার অফ ফাংশন বা সার্ভিস দেওয়ার যে প্রোভাইড করার যে ফাংশন, যে নাম্বারটা, তত আরো কিন্তু বাড়বে। এটাই হচ্ছে আসল গল্প, যেটা বিভিন্ন প্রিন্সিপেলের ক্ষেত্রে ভ্যারি করছে। এটা মার্কেট প্রিন্সিপেল অনুযায়ী হলো। এইবার আমরা দেখব ট্রান্সপোর্ট প্রিন্সিপেল। ট্রান্সপোর্ট প্রিন্সিপেলের ক্ষেত্রে একই, হেক্সাগন হতে হবে। এই যে এইগুলো হচ্ছে ভিলেজ, এইগুলো এক একটা জয়েন করে দিল, টাউন হলো, টাউনগুলো থেকে একটা সিটি ডেভেলপ করেছে। এবার উনি বলেছেন মার্কেট প্রিন্সিপালের ক্ষেত্রে ছিল 1/3 পোর্শন, এক একটা হোল হেক্সাগন মানে স্যাটেলাইট সেটেলমেন্টের 1/3 ছিল, ট্রান্সপোর্টের ক্ষেত্রে দেখবো 1/2, তার মানে হাফ পোর্শন। তাহলে হাফ পোর্শন নিলে দেখা গেছে লোয়ার অর্ডার সেটেলমেন্ট গুলোর এইখানটায় রয়েছে। এটা হচ্ছে ট্রান্সপোর্ট নেটওয়ার্কের ক্ষেত্রে দেখবো লোয়ার অর্ডার নোডস আর লোকেটেড অ্যাট দ্য রোড লিঙ্কেজ, একেবারে হচ্ছে একটা রোড লিঙ্কেজের মিড পয়েন্ট হিসাবে অবস্থান করছে। খেয়াল করতে হবে মার্কেট প্রিন্সিপালের ক্ষেত্রে কিন্তু কর্নারে ছিল, এই কর্নারে অবস্থান করছিল, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখছি মিড পয়েন্টে অবস্থান করছে। এই কারণে ট্রান্সপোর্ট প্রিন্সিপালের ক্ষেত্রে ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ইজ মোস্ট এফিসিয়েন্ট। খুব গুরুত্বপূর্ণ কথা। তাহলে এই ক্ষেত্রে হিসাবটা কিরকম ভাবে হচ্ছে, 1/2 ইন্টু 6 প্লাস 1, 2 3 যা 6, 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু K4 প্রিন্সিপেল। এই যে 3 আছে, 3 মানে হচ্ছে 3 লোয়ার অর্ডার, 1 2 3, আর এই 1 হচ্ছে 1 হাইয়েস্ট অর্ডার। তাহলে 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 4, K4 প্রিন্সিপেল। হাইয়েস্ট অর্ডারের দিকে যত পরিমাণে যাবে নাম্বার অফ ফাংশন দেখবো, সেক্ষেত্রে হচ্ছে 1 4 16 64। এটা ট্রান্সপোর্ট প্রিন্সিপালের ক্ষেত্রে এইভাবে হচ্ছে। তাহলে কিভাবে হচ্ছে হায়ারার্কিতে, এই যে লোয়ার অর্ডার, এটা হায়ার অর্ডার, লোয়ার অর্ডার থেকে যত হায়ার অর্ডারের দিকে যাব, সেন্ট্রাল প্লেসের পরিমাণ ততই কমবে। কিন্তু লোয়ার অর্ডার থেকে যত হায়ার অর্ডারের দিকে যাব, যেহেতু পপুলেশন সাইজ বাড়ছে, তাই নাম্বার অফ ফাংশন সেই অনুযায়ী বাড়তে বাড়তে যাবে।
এই যে নাম্বার অফ মার্কেট এরিয়াস সার্ভড বাই হাইয়েস্ট অর্ডার, এই মার্কেট এরিয়াটা বলা হচ্ছে এটা কিন্তু সার্ভিস দেওয়ার বা ফাংশনকে বোঝানোর জন্য মার্কেট কথাটা লেখা হয়েছে। ওকে, পরে আমরা আলোচনা করব অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিন্সিপাল। অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিন্সিপাল সেই হেক্সাগন হবে, এখানে লোয়ার অর্ডারগুলো রয়েছে, এইগুলো জয়েন করে ভিলেজ হলো, এই যে ভিলেজ হয়ে গেল, এইগুলো জয়েন করে টাউন হয়েছে, তাহলে টোটাল লোয়ার অর্ডার হচ্ছে 1 2 3 4 5 6, আর একটা হচ্ছে মাঝখানে একটা বড় হাইয়েস্ট অর্ডার, তাহলে 6+1 এটাই হবে 1 × 6, তাহলে 6+1 ছটা লোয়ার অর্ডার, 1 2 3 4 5 6 ছটা লোয়ার অর্ডার, একটা হচ্ছে হাইয়েস্ট অর্ডার, এটা হচ্ছে হাইয়েস্ট অর্ডার, তাহলে এটা হলো K7 প্রিন্সিপাল। K7 প্রিন্সিপালের ক্ষেত্রে আসছে 1749 343, এইভাবে কন্টিনিউ বাড়তে বাড়তে যাচ্ছে। এক্ষেত্রে দেখবো কিরকম লোয়ার অর্ডার থেকে হাইয়েস্ট অর্ডার দিকে যত পরিমাণে যাব, সেন্ট্রাল প্লেসের সংখ্যা তত পরিমাণে কমবে এবং নাম্বার অফ ফাংশন গুলো তত পরিমাণে কিন্তু বাড়তে থাকবে। কি বলেছি, লোয়ার অর্ডার থেকে হায়ার অর্ডারের দিকে যত পরিমাণে যাব, সেন্ট্রাল প্লেসের সংখ্যা ততই কমবে, কিন্তু নাম্বার অফ ফাংশন ততই পরিমাণে বাড়বে, সেটাই এখানে দেখা গেছে। তিনটে টেবিলে আমরা দেখলাম একই ঘটনা, শুধুমাত্র নাম্বারগুলো চেঞ্জ হয়েছে বিভিন্ন প্রিন্সিপাল চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে। আমরা দেখছিলাম যে মার্কেট প্রিন্সিপাল, ট্রান্সপোর্ট প্রিন্সিপাল আর অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিন্সিপালের ক্ষেত্রে কিভাবে হ্যামলেট থেকে মেট্রোর দিকে, অর্থাৎ সিটি, মেগা সিটি, যত হায়ার অর্ডার সেটেলমেন্টের দিকে যত আমরা এগোবো, কিভাবে সেন্ট্রাল প্লেসটা চেঞ্জ হচ্ছে, পপুলেশন সাইজটা চেঞ্জ হচ্ছে, সার্ভিস বা ফাংশনটা চেঞ্জ হচ্ছে, সেই বিষয়টাকে একটু এক্স আর ওয়াই অ্যাক্সিস দিয়ে আমরা বুঝবো। এক্স অ্যাক্সিসে এখানটায় লেখা হয়েছে সেটেলমেন্ট পপুলেশন সাইজ, ওয়াইতে আমরা লিখেছি নাম্বার অফ ফাংশন। এই যে এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিসে সেটেলমেন্ট পপুলেশনটাকে আমরা দেখছি, আর নামগুলো আগে দিয়ে দিই। আচ্ছা, হ্যামলেট, ভিলেজ, টাউন, সিটি আর প্রাইমেট সিটি, দেখছি সেটেলমেন্ট পপুলেশন সাউস এদিকে এক্স অ্যাক্সিস অনুযায়ী বাড়ছে, বাড়তে 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 যাচ্ছে, আর এদিকে ওয়াইটা বাড়তে বাড়তে যাচ্ছে। তাই এটা দেখতে পাচ্ছি পজিটিভ ডিরেকশনে বাড়ছে, পজিটিভ। যত পরিমাণে সেটেলমেন্ট সাইজ বাড়ছে, নাম্বার অফ ফাংশন তত কিন্তু পরিমাণে বাড়ছে, এই যে। ফলে যত এক্স বাড়ছে ওয়াই তত বাড়ছে, ফলে দেয়ার ইজ আ পজিটিভ রিলেশনশিপ। দেখছি হ্যামলেটের ক্ষেত্রে সংখ্যাটা প্রচুর বেশি, তা আমরা সেটাই তো হবে, কারণ পাড়ার সংখ্যা খুব বেশি হয়, গ্রামের সংখ্যা খুব বেশি হয়, তাই আমরা গ্রাম কখনো হাতে গুনতে পারি না, কিন্তু টাউন গুনতে পারবো, সিটি গুনতে পারবো, মেগা সিটি গুনে বলতে পারো যে এতগুলো মেগা সিটি আছে, কিন্তু কতগুলো গ্রাম আছে, তাই গ্রাম বলতে গেলে আমরা অ্যাপ্রক্সিমেটলি শব্দটা ব্যবহার করি, অ্যাপ্রক্স শব্দটা দিয়েই তো আমরা অ্যান্সারটাকে বলি, তাই গ্রামের সংখ্যাটা কিন্তু বেশি। এই যে হ্যামলেট, হ্যামলেট, ভিলেজ, এদের সংখ্যাটা কিন্তু বেশি হয়, হ্যামলেট আরো বেশি, ভিলেজ তার থেকে একটু কম, টাউন তার থেকে আরো কম, সিটি তার থেকে আরো কম, প্রাইমেট সিটি অর্থাৎ মেগা সিটির দিকে আমরা এগোচ্ছি, মেট্রো এলাকা, সেখানে কিন্তু মাত্র একটা দেখতে পাচ্ছি। তার মানে যত আমরা এই অরিজিন থেকে যত উপরের দিকে উঠেছি, লোয়ার অর্ডার থেকে হায়ার অর্ডারের ক্ষেত্রে আমরা দেখছি সংখ্যা কিন্তু কমেছে, তাহলে নাম্বার অফ সেন্ট্রাল প্লেস সংখ্যা কমতে কমতে গেছে, পপুলেশন সাইজ কিন্তু ততই বেড়েছে। পপুলেশন সাইজ এখানে কম, তার থেকে এখানে বেশি, এখানে তার থেকে বেশি, তার থেকে বেশি এখানে, তার থেকে বেশি কিন্তু এখানে, কিন্তু সংখ্যাটা আমরা দেখছি কমেছে, তাই জন্য এখানে সার্কেলগুলো একটু একটু করে আমি কমিয়েছি। আরো আছে, যত আমরা প্রাইমেট সিটির দিকে এগোবো, লোয়ার অর্ডার থেকে হায়ার অর্ডারের ক্ষেত্রে দেখবো নাম্বার অফ ফাংশন তত পরিমাণে বেড়েছে, পপুলেশন সাইজ বেড়েছে, নাম্বার অফ ফাংশন ততটাই বেড়েছে, কারণ এদের দুজনের মধ্যে পজিটিভ রিলেশনশিপ রয়েছে। এবারে হচ্ছে এই লোয়ার অর্ডারের ক্ষেত্রে যা চাই তাই পাই ব্যাপারটা আসবে না, যত হায়ার অর্ডারের দিকে যাব, যা চাইবো তাই পাবো, এরকম একটা ব্যাপার চলে আসবে। বিজনেস হোক, সেটা আমার এন্টারটেইনমেন্টের দিক থেকে হোক, সেটা আমার স্পোর্টসের দিক থেকে হোক, যে কোনো জায়গার দিক থেকে যদি আমি বলি, হায়ার অর্ডার সেটেলমেন্টের ক্ষেত্রে নাম্বার অফ ফাংশন কিন্তু প্রচন্ড পরিমাণে বাড়বে, মানে সার্ভিস দেওয়ার যে ক্ষমতাটা, সেটা কিন্তু এইখানে সব থেকে বেশি হবে, মানে প্রাইমারি সিটির দিকে তত আরো বাড়বে কিন্তু। ঠিক আছে, আরেকটা গল্প আছে, লোয়ার অর্ডার সেটেলমেন্টের ক্ষেত্রে জিনিসপত্রের দাম খুব কম, কিন্তু হায়ার অর্ডার সেটেলমেন্টের ক্ষেত্রে জিনিসপত্রের দাম খুব বেশি। এই যে, তাহলে কি বুঝছি, লোয়ার অর্ডার থেকে হায়ার অর্ডারের দিকে যত আমরা যাব, নাম্বার অফ সেন্ট্রাল প্লেস ততই কিন্তু কমবে, সেন্ট্রাল প্লেস গুলো কমবে, যে সংখ্যায় কমছে, সেন্ট্রাল প্লেসের সংখ্যা কমবে, পপুলেশন সাইজ গুলো বাড়বে, নাম্বার অফ ফাংশন বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে। এবার আমরা আলোচনা করব ইউজিসি নেট পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো দেয়, কত রকম ভাবে এসেছে, কিভাবে শর্টকাটে আমরা করতে পারি।
এনটিএ নেটে 2019 জুনে এটা পড়েছিল। ডান দিকের কলামে দিয়েছে কে প্রিন্সিপেলগুলো, বাম দিকে দিয়েছে কিছু নাম্বার। এগুলো আমাকে মেলাতে হবে। আচ্ছা, তার জন্য আমি একটা পেন এখানে ব্যবহার করি। এইগুলো করার শর্টকাট নিয়ম হচ্ছে 42 ডিভাইডেড বাই 6 করব, তারপরে করব 294 ডিভাইডেড বাই 42, অ্যান্সার পেয়ে যাব। তাহলে এখানে কত হবে? অ্যান্সারটা হবে 7। কারণ 42 দিয়ে ডিভাইড করলে 7 মানে 294 কে 42 দিয়ে ডিভাইড করলে 7 হবে, 42 কে 6 দিয়ে ডিভাইড করলে 7 হবে। তাহলে অ্যান্সারটা হবে আমার 7। বাকিগুলো সেম একই রকম ভাবে অ্যান্সার আসবে। আমি আর বলছি না, নিজেরা করে দেখবে। ওকে, এরপরে আমরা চলে আসি কিছু এক্সেপশনাল কেস, যেটা সিবিএ মানে আগে 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 নেট পরীক্ষা এগুলো আসতো। এটা 32 ডিভাইডেড বাই 8 করলে অ্যান্সার পাবো 128 ডিভাইডেড বাই 32 করব। তাহলে 32 ডিভাইডেড বাই যদি 8 করি তাহলে হবে 4। 128 ডিভাইডেড বাই 32 করলে পাবো 4। তাহলে এটার সাথে অ্যান্সারটা হচ্ছে 4। এটা তো মিলে গেল। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এটা। তারপরেরটা যথেষ্ট গুরুত্বপূর্ণ পরীক্ষা, এটা আসলে একটু বুঝে শুনে করতে হবে। 13 ডিভাইডেড বাই 4 জীবনে অ্যান্সার পাবো না। 40 ডিভাইডেড বাই 13 জীবনেও অ্যান্সার আসবে না। কিন্তু অ্যান্সার তো বার করতে হবে, তার জন্য করব 13 তো -1 করব। তাহলে হবে এখানে 12। তাহলে 12 বাই 4 3 হবে। আরো শিওর হব, 40 আছে, এটাকে -1 করব, তাহলে হবে 39। তা 39 ডিভাইডেড বাই 13 অ্যান্সারটা হবে 3। তাহলে এই যে 3 কোথায়? এই যে 3। তাহলে এটাও হয়ে গেল। সিতে 20 ডিভাইডেড বাই 3 কখনো অ্যান্সার আসবে না, কিন্তু অ্যান্সার আনার জন্য কি করব? +1 করব। তাহলে এখন নাম্বারটা হলো 21। তাহলে 21 ডিভাইডেড বাই 3 অ্যান্সারটা হচ্ছে 7। 141 ডিভাইডেড বাই 20 কোনোদিন অ্যান্সার আসবে না। এইটাকে করব -1। তাহলে অ্যান্সার এখন নাম্বারটা হচ্ছে 140। 140 ডিভাইডেড বাই 20, তাহলে অ্যান্সারটা হচ্ছে 7। আচ্ছা, ডি এরটা আমি আর বলছি না, নিজেরা করে দেখবে, অ্যান্সারটা আসবে 13, কারণ এটা তো পড়েই রয়েছে, নিজেরা তাও করবে। আমি আর এক রকম ডেটা দিয়েছি এখানে, ডেটা দিয়ে একটা কোশ্চেন দিয়েছি। আম, এই কোশ্চেনটা এখনো অবধি ইউজিসি নেট পরীক্ষায় আসেনি, তবে যদি কোনোদিন দেয় তো এরকম ধাঁচের আসতে পারে। বলছে অ্যাজ পার কে3 প্রিন্সিপেল, অর্থাৎ এখানে কিন্তু পরীক্ষা মার্কেট প্রিন্সিপেল দিয়েও বলে দিতে পারতো। K3 principle, if total number of settlement is 243, then the number of central place will be, এই অ্যান্সারটা পেতে গেলে আমাকে ওই সিকোয়েন্সটা মনে রাখতে হবে, টেবিলের সিকোয়েন্স। কিন্তু টেবিলের সিকোয়েন্স না মনে রেখেও আমরা নাম্বারটা বের করতে পারি। 243 ডিভাইডেড বাই 3, যে অ্যান্সারটা পাবো তার সাথে এটাকে বিয়োগ করব। অর্থাৎ কিরকম ব্যাপারটা? এই যে 243 ডিভাইডেড বাই 3 করলে আসছে 81। এখন এই 81টা 243 মাইনাস 81 করব, তাহলে অ্যান্সার হবে 162। এই হচ্ছে অ্যান্সারটা, পেয়ে যাবো। এইরকম ভাবে অ্যান্সারটা আমরা পাবো। আপাতত এইটুকুই।